সো ইটস টোটালি ওপেন ডিসকাশন, আপনারা যে কোনো টপিক নিয়ে প্রশ্ন করতে পারেন দ্যাট ইজ রিলেটেড উইথ জাভা, রিলেটেড উইথ ক্যারিয়ার অ্যান্ড রিলেটেড উইথ এনিথিং দ্যাট ইউ গাইজ আর ইন্টারেস্টেড উইথ টু ডিসকাস। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যারা এখানে কোশ্চেন করবেন, যাদের কোশ্চেন ইন্টারেস্টিং হবে তাদের জন্য কিন্তু গিফট আছে। আমরা কি ওই গিফটগুলো নিয়ে আসতে পারি? ভলেন্টিয়ার প্লিজ। সো কোশ্চেন না করলে আমরা প্যানেলিস্টরা গিফট ভাগ করে নিয়ে চলে যাব। সো প্লিজ এনি কোশ্চেন্স ফর আস প্লিজ, ওখানে একটু আমরা নিয়ে যাই। আমার প্রশ্ন হচ্ছে মাসুম ভাইয়ের কাছে। ভাই, আপনি আপনার ডিসকাশনে বলেছিলেন যে আমাদের দেশে মিড সিনিয়র আর সিনিয়র লেভেলের ডেভেলপার খুব একটা পাওয়া যায় না, এটার একটা খুব ক্রাইসিস আছে। তো আমার প্রশ্ন হচ্ছে কি কোয়ালিফিকেশনের বেসিসে একজন ডেভেলপারকে মিড অর সিনিয়র মিড এরকমভাবে আইডেন্টিফাই করা যাবে? আচ্ছা, আমাদের দেশে পাওয়া যায় না এটা হয়তো বলতে চাইনি। আমাদের দেশে পাওয়া যায়, অ্যাড দিলে প্রচুর মিড লেভেল সিনিয়র লেভেল পাওয়া যায়, কিন্তু তারপর ওদের সাথে যখন কথা বলি তখন ডিসকভার করি যে এরা আসলে মিড বা সিনিয়র লেভেল না, এরা হচ্ছে 2 বছরের জুনিয়র প্রোগ্রামার যারা একই জিনিস কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। সো দ্যাটস দ্য থিং। আচ্ছা, কি কোয়ালিফিকেশান হলে? কোয়ালিফিকেশান হচ্ছে ওই যেই ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক নিয়ে সে কাজ করছে, সেটা জাভা হতে পারে, জাভা স্ক্রিপ্ট হতে পারে, পিএইচপি হতে পারে, ডটনেট হতে পারে, সেইটা কিভাবে কাজ করে সে জানে, সেটার একটা ডেপথ, একটা লেভেল পর্যন্ত, যে যত সিনিয়র হবে সে তত তার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং তত বেটার হবে। এবং সে যে ডিসিশনগুলো নিচ্ছে বা যে ডিসিশনগুলো আমাদের সফটওয়্যারে নিতে হয়, যেমন আমি কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করব, কোন লাইব্রেরিটা ইউজ করব, ডাটাবেস কোনটা ইউজ করব, আমি কখন এসকিউএল ডাটাবেস ইউজ করব, কখন নো এসকিউএল ইউজ করব, এই জিনিসগুলো সে জানে। সে মঙ্গোডিবির অ্যাডভান্টেজও জানে, ডিসঅ্যাডভান্টেজও জানে। সে নোট জেএসের অ্যাডভান্টেজও জানে, ডিসঅ্যাডভান্টেজও জানে কম্পেয়ার টু জাভা, পিএইচপির অনেক অ্যাডভান্টেজ আছে। অনেক প্রজেক্টের জন্য পিএইচপি ইজ দ্য পারফেক্ট ফিট। তো সে সেটা জানে যে এইখানে পিএইচপি ইউজ করতে হবে এই কারণে, এইখানে জাভা ইউজ করতে হবে এই কারণে। সো এইটা হচ্ছে একটা বড় ক্রাইটেরিয়া আমাদের, যে সে মিড লেভেল ডেভেলপার কিনা। ধন্যবাদ মাসুম ভাই। আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই, বা যে একটু আগে প্রশ্ন করেছে তার জন্য গিফটটা কি চলে গিয়েছে? ভলান্টিয়ার্স প্লিজ দিয়ে আসেন। সো ইটস আ মোমেন্টো, আই থিঙ্ক ইউ গাইজ উইল এনজয় ইট। তো আমরা রিকোয়েস্ট করছি যারা মাইক দিচ্ছেন, ওখানে দুজন হাত দেখা যাচ্ছে, আমরা একটু পেছনে যিনি চলে আছেন তার কাছে চলে যাই, তারপর সামনে জনের কাছে চলে আসবো। আমরা একটু মাইকটা দেই। জি ভাইয়া, আমার কাছে মাইক আছে। আচ্ছা আচ্ছা, প্লিজ। ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যারা ডেভেলপমেন্ট কমিউনিটিতে আছি, সো কনস্ট্যান্ট লার্নিং এটা হচ্ছে আমাদের একটা অবশ্যই থাকতে হবে। সো একই সাথে আমাদের আবার একটা রিলিজ প্রেশার থাকে, রিলিজ ডেডলাইন থাকে, প্রেশার থাকে। সো আপনি যেটা বললেন যে আমরা মিড বা সিনিয়র মিড লেভেলে ভালো ডেভেলপার হয়তো পাচ্ছি না, কারণ তাদের লার্নিংটা হচ্ছে না। সো এইখানে কি আমাদের ইন্ডাস্ট্রির একটা বাজে এফেক্ট কি আছে, যে আমরা ডেভেলপারদেরকে তাদের লার্নিংটা তাদের পার্সোনাল টাইমে এক্সপেক্ট করছি? আমি এটা এক্সপেক্ট করবো শাওন ভাই, আপনি যদি অ্যান্সার দিতে চান এই দুটো একসাথে ধরে নিন প্লিজ। কঠিন প্রশ্ন আর কি, যে ভাইয়া সরাসরি আমাদের ইন্ডাস্ট্রি দেখেই আঙ্গুল তুলেছেন আর কি, যে আমার ইন্ডাস্ট্রি থেকে সুযোগ দেওয়া হয় কিনা। তো মাসুম ভাই একটা কথা বলছিলেন যে যেখানে আপনার লার্নিং অপরচুনিটি নাই সেখান থেকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সুইচ করেন। আমি শর্ট অ্যান্সার এইটাই দিব আর কি। আমার মাসুম ভাই কিছু অ্যাড করতে চাইলে। না, খুবই ভালো আনসার, ডেফিনেটলি। আরেকটা হচ্ছে, আসলে রিলিজ প্রেশার কি সবসময়ই থাকে? সপ্তাহে 5 দিনই থাকে বা মাসের 20 দিনই থাকে না। বাকি দিন যে কোনো ডেভেলপার যত ব্যস্ত কোম্পানি হোক, অনেক দিনই যায় যেখানে হালকা। তো ওখানে তো অ্যাকচুয়ালি ইয়েগুলো করতে পারে, লার্নিংটা করতে পারে। থ্যাংক ইউ। আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই। পেছনে কি একটু যেতে পারি আমরা? হ্যাঁ প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ফুয়াদ। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যখন জব সার্চ করতে যাই তখন দেখা যাচ্ছে যে আপনার সবচেয়ে বেশি যে জব ওপেনিংসগুলো থাকে যে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম, ফ্লাটার, এগুলো। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার বাংলাদেশের জবের ফিউচারে
জব ফিল্ডের এআই এমএল এবং আপনার বিগ ডেটার কী পরিমাণ ফিউচার আছে বাংলাদেশের জব মার্কেটে? জি, থ্যাংক ইউ। আচ্ছা, এই উত্তরটা আমি নিই। আচ্ছা, আমাদের মার্কেট কিন্তু ম্যাচিউরড হচ্ছে। আমরা মানে নেক্সট যেই ওয়েভ অফ অটোমেশন বলি, নেক্সট যে ওয়েভ অফ রিকোয়ারমেন্টস বলি ইন টার্মস অফ আওয়ার ইঞ্জিনিয়ারিং এফোর্ট, একদম লোয়ার এন্ডের যে কাজগুলো অলরেডি সলভ, সেই কাজগুলো আস্তে আস্তে একটা মান্ডেন পর্যায়ে চলে যাচ্ছে এবং ইন্টারেস্টিং কাজের জন্য আমাদের কমিউনিটি, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একটা লেভেল মতো ম্যাচুরিটিতে চলে গেছে। সো আমি আমাদের পক্ষ থেকে বলতে পারি বিকাশে কিন্তু একটা বেশ বড় আমাদের একটা এআই টিম আছে, আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টিম আছে, যার আন্ডারে আমাদের একটা না মাল্টিপল টিম আছে যারা বিভিন্ন এআই মডেল নিয়ে কাজ করে, বিভিন্ন প্রেডিকশন মডেল নিয়ে কাজ করে। আমার নিজের টিমের মধ্যে একটা টিম, নিজের ডিভিশনের ডিপার্টমেন্টের মধ্যে একটা টিম আছে যারা কিনা এই মুহূর্তে দ্য নেক্সট লেভেল অফ ফ্রড প্রিভেনশন ফর বায়োমেট্রিক্স, ফেশিয়াল রেকগনিশন অ্যান্ড ফিউ আদার ভেরি ইন্টারেস্টিং আইডিয়াস নিয়ে কাজ করছে। ইনফ্যাক্ট গত পরশু আমার জর্জিয়া টেকের একজন পিএইচডি করা এবং তারপর ওখানেই সে প্রফেসর করছেন, তিনি আসছিলেন বাংলাদেশে, তার সাথে আলাপ হলো হাউ উই ক্যান collaborate and how we can work together to take the solutions to that level, যাতে আমরা এখান থেকে ওয়ার্ল্ডের যে কোনো সলিউশনের এগেনস্টে নট অনলি কম্পিট করতে পারি, বাট আমরা একটা ফুট হোল্ডিং রাখতে পারি অ্যান্ড পসিবলি ইফ the situations comes we probably would be able to come to a situation where we will be selling this technology in a piecemeal basis to other companies who require this sort of solutions. সেটা নিয়ে যে আমরা কাজ করছি না তা না। সো মার্কেটের ম্যাচুরিটিও আসছে, মার্কেটের প্রয়োজনও আছে। আমি জানি যে এই জায়গাটাতে আমাদের এখানে ন্যাশনাল লেভেলেও অনেক কোম্পানি সাপোর্ট দিয়ে থাকে। ফর এক্সাম্পল কোম্পানিজ লাইক টাইগার আইটি অ্যান্ড আদার কোম্পানিজ, যারা কিন্তু অনেক বছর ধরে এই জায়গাটাতে কাজ করে আসতেছে। সো স্কোপ ডেফিনেটলি আছে, একটু খোঁজ করতে হবে আসলে কোন কোম্পানিগুলো এই জায়গাটাতে কাজ করছে এবং সেই জায়গাটাতে একটু নিজের জায়গা করে নিতে হবে। থ্যাংক ইউ। প্লিজ একটু পেছনের ওটা করে আমরা সামনে আসছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কোশ্চেনটা মাসুম ভাইয়ের কাছে। ভাই, মানে আমি এখন একটা কোম্পানিতে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমি প্রোডাক্ট বেস একটা কোম্পানিতে কাজ করি। তো ওখানে আমার কিছু টেকনোলজির মানে একটা সার্কেল আছে, ওই সার্কেলের মধ্যে আমি কাজ করি। মানে কোম্পানি মানে আমরা প্রোডাক্টে যেই স্ট্যাকগুলো ইউজ করি আমি ওটার মধ্যেই কাজ করি। তো আমার কথা হচ্ছে, আমি যখন প্রোডাক্ট বেস কোম্পানিতে জয়েন করার সময় আমাকে একজন বলেছিল যে যদি তুমি প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করো তাহলে কিছু জিনিসের মধ্যে থাকবে, আর যদি তুমি আদার্স কোম্পানিতে কাজ করো দেখবে যে হয়তোবা অনেক প্রজেক্ট আছে, হয়তোবা অনেক নতুন জিনিস শিখতে পারবা। তো আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি এখন প্রোডাক্ট বেস কোম্পানিতে 3 বছর 4 বছর যদি এই সেম জিনিসগুলোতে কাজ করি, তো আমার নেক্সট 3 or 4 ইয়ার্সে কেরিয়ারটা কীরকম হবে কম্পেয়ার টু আদার্স, মানে যারা বা ডিফারেন্ট প্রজেক্টে কাজ করবে, ডিফারেন্ট টেক নিয়ে কাজ করবে, তো ওদের সাথে আমার কম্পেয়ারটা কীরকম হবে? তো আমার ক্ষেত্রে ডিসিশনটা কীরকম হবে যে আমি কি একটা জায়গাতেই যেই টেকনোলজিগুলো নিয়ে কাজ করতেছি ওটা ডিপলি স্টাডি করা, আর নতুন টেকনোলজি নিয়ে কাজ করা, দুইটার আমি কম্পারিজনটা জানতে চাচ্ছি আপনার কাছে। তোমাকে বড় ভাই ফতোয়া দিচ্ছে প্রোডাক্ট কোম্পানিতে কাজ করো না? না অ্যাকচুয়ালি ওটা বলে নাই, মানে আমাকে সিনারিওটা বুঝাইছে, দুইটা জিনিসের সিনারিও। আচ্ছা, কোনো জিনিসই না অ্যাবসলিউট না, ওনার কথাটাও ঠিক আছে, আবার ডিফারেন্ট কথাও ঠিক আছে। প্রোডাক্ট বেস কোম্পানিতে আমি নিজে একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করছি, আমার কলিগরাও আছে, মোজাম্মেলও একই কোম্পানিতে কাজ করেছে, থেরাপ। আমি একটা না 12 বছর কাজ করেছি, আমার কলিগরা আছে যারা এখন ধরো 16 বছর ধরে কাজ করছে, অ্যান্ড দে আর লার্নিং। অ্যান্ড আমি যখন ছিলাম তখন আই লার্নড এ লট। যখন সিঙ্গেল প্রোডাক্ট মানে ওই একই স্ট্যাক নিয়ে কাজ করবা, ওই স্ট্যাকের অনেক ডেপথ আছে প্রত্যেকটা। আমরা জাভাতে বিশেষ করে, জাভাতেও সব কিছু বড় বড়, জেভিএম বিশাল বড়, অ্যান্ড জেভিএমে তো প্রচুর চেঞ্জও হচ্ছে, ল্যাঙ্গুয়েজের নতুন জিনিস আসছে, জেভিএমের অনেক জিনিস আছে। যেমন তুমি এটা ধরো জেভিএমে অনেক ক্লাস ক্যাশ করে রাখে, তো এটার আবার একটা লিমিট আছে। তুমি একসময় গিয়ে দেখবা যে তুমি হয়তো এটা জানতে পারছো, এবং তুমি দেখছো কিছু ক্লাসকে যখন ওই ক্যাশের ওই লিমিটের কারণে ফেলে দিচ্ছে তখন পারফরমেন্স কমে যাচ্ছে, তখন তুমি এই জিনিসটা জানতে পারবা। সো তুমি যদি একটা প্রোডাক্ট কোম্পানিতেও কাজ করো, সিঙ্গেল স্ট্যাকে বা ইয়েতেও কাজ করো, তাহলেও সবসময় যে কোয়েশ্চেন করতে থাকবা, প্রত্যেকটা ডিসিশন কোয়েশ্চেন করতে থাকবা, তাহলে শিখবা।
তাহলে একরকম শিখবে, ওইটাও ভ্যালুয়েবল। আবার ডিফারেন্ট টেকনোলজি নিয়ে যদি কাজ করে সেটা ডিফারেন্ট প্রত্যেকটাই অল্প অল্প জানলা, সেটারও দরকার আছে। আসলে দুটাই দরকার আছে। ইট রিয়েলি ডিপেন্ডস অন মানে উইচ ওয়ান আর ইউ এনজয়িং মোর। সো আমার থাকবে যে যেখানে বেটার মানে যেইটা তোমার বেশি পছন্দ হচ্ছে ওদিকে সুইচ করো। দ্যাটস মাই আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে মোজাম্মেল ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনাকে একটা থ্যাঙ্কস দেওয়ার আছে। তো আমি হচ্ছে ফার্স্ট জাভা শেখার পরে হচ্ছে স্প্রিংয়ের কোনো রিসোর্স পাচ্ছিলাম না, তো আপনার টিউটোরিয়ালটা দেখে আমি হচ্ছে স্টার্ট করছিলাম। তো আমি স্প্রিংয়েই কাজ করতেছি, মেইনলি জাভা বেসডই কাজ করি। আশা করি হেল্প করছিল টিউটোরিয়ালটা। হ্যাঁ, বেসিকটা খুবই স্ট্রং ছিল। মানে আপনার ওই সময় দেখতাম যে অন্যান্য টিউটোরিয়ালগুলো হচ্ছে একেবারে মাঝামাঝি থেকে শুরু করতে, বাট আপনার টিউটোরিয়ালটা একেবারে বেসিক থেকে ছিল, তো ওই সময় থেকে খুব হেল্পফুল ছিল। আর আরেকটা জিনিস ভাইয়া হচ্ছে ওই সময় কোশ্চেন শেষ হয়ে গেছিলো, আমি কোশ্চেন করতে পারি নাই। তো যেহেতু আপনি বিকাশে আছেন, তো আমি রিসেন্টলি একটা প্রবলেম ফেস করতেছিলাম যে আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের কিছু মানে রিডান্ডেন্ট ডাটা আছে, অনেক ডুপ্লিকেট ডাটা পড়ে গেছে। তো আমি হচ্ছে একটা কাজ করতেছিলাম যে আমাদের এখন এই ডেটাগুলো রিমুভ করতে হবে। তো যার কারণ হচ্ছে মানে ট্রানজেকশনাল জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যদি সামহাও মাঝখানে সামহাও যদি ট্রানজেকশন ফেল করে, তাহলে তো আমার অনেক বয়লার প্লেট থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে বিকাশে তো শুনলাম যে প্রায় 2 কোটির মতো ট্রানজেকশন বা 1 কোটির মতো ট্রানজেকশন ডেইলি হ্যান্ডেল করা হয়। তো আপনারা হচ্ছে এই প্ল্যাটফর্মটা দাঁড় করানো থেকে মানে এখন পর্যন্ত এই ট্রানজেকশনাল জিনিসটা কিভাবে হ্যান্ডেল করছেন, মানে ফার্স্ট থেকে আপনারা কীরকম ডিফিকাল্টিস ফেস করছেন, বা ট্রানজেকশনাল জিনিসটা যদি আমি হ্যান্ডেল করি বা ট্রানজেকশনালটা হ্যান্ডেল করি, তো আমার ক্ষেত্রে কীরকম মানে পরামর্শ দিব? মানে এই জায়গাটাতে হয় কি যে আমরা আমাদের যেই বিকাশের যেই কোড ট্রানজ্যাকশন ইঞ্জিনটা, ওই কোড ট্রানজ্যাকশন ইঞ্জিনটা এই মুহূর্তে কিন্তু আমরা রিলাই করতেছি হুয়াওয়ের একটা ট্রানজ্যাকশনাল প্ল্যাটফর্ম আছে। ওই প্ল্যাটফর্মের উপর বেস করে আমাদের কোর যেই অ্যাকাউন্টিং, কোর অ্যাটোমিসিটি অফ দ্য অ্যাকাউন্টিং এবং রিলায়েবিলিটি অফ দ্য অ্যাকাউন্টিং, ইট ইজ বেসড অন দ্যাট পার্টিকুলার হুয়াওয়ে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের ঠিক বাইরের যে র্যাপারগুলো, সেই র্যাপারগুলো আবার আমাদের ডেভেলপার, আমাদের ইঞ্জিনিয়ার সবার লেখা, বাট ওই অ্যাকাউন্টিংয়ের ওই কোর পার্টটা হচ্ছে আমরা হুয়াওয়ের যে বিলিং সিস্টেম আছে সেই বিলিং সিস্টেমের উপর রিলাই করে এই মুহূর্তে করতেছি। সো এইটার অনেক জেনারিক সলিউশন আছে। এই অ্যান্সারটা আমার থেকে বেটার আসলে মাসুম ভাই দিতে পারবেন, কারণ মাসুম ভাই এই জায়গাটাতে এর আগে কাজ করছেন। সো আই উড রিকোয়েস্ট মাসুম ভাই টু অ্যান্সার দিস ইফ ইউ ওয়ান্ট, প্লিজ। অ্যাগেন ডিপেন্ড করে, এটা যদি সিঙ্গেল ডাটাবেজ হয়, তোমার যদি এসকিউএল ডাটাবেজ হয়, তাহলে তো আর ওটা চিন্তা করতে হচ্ছে না, যেহেতু ট্রানজ্যাকশন ডাটাবেজ হ্যান্ডেল করছে। যদি মাল্টিপল ডাটাবেজ হয়, তখন ডিস্ট্রিবিউটেড ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের জন্য কিছু সফটওয়্যার আছে, যদি ইজি সলিউশনে যেতে চাও। ওপেন সোর্সও আছে, অ্যাটমিকস আমার যত খেয়াল আছে ওটা ওপেন সোর্স আছে। আর এই ক্লোজ সোর্স অনেকগুলোই আছে ট্রানজ্যাকশন আইবিএমের থেকে শুরু করে ওরাকেলের ট্রানজ্যাকশন ম্যানেজার সফটওয়্যার আছে, যেটা ওই ডিস্ট্রিবিউটেড ওয়েতে ট্রানজ্যাকশন করতে সাহায্য করবে। তাহলে ওই যে ডাটা যেটা বলছিল অনেক রিডান্ডেন্ট ডাটা থাকে সেটা না। আরেকটা হলো আমার মনে হয় সমস্যাটা তোমার ট্রানজ্যাকশন না, রিডান্ডেন্ট ডাটা থাকছে, এটা হয়তো আলাদা একটা প্রসেস চালানো উচিত, যেটা ডেইলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এবং রিডান্ডেন্ট ডাটা খুঁজে খুঁজে ওগুলো সরিয়ে ফেলতে থাকবে প্রবাবলি। বাট রিয়েলি আসলে পুরো প্রজেক্ট আরও জানতে হবে এটা কীভাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করা যাবে? আমরা একটু সামনে চলে আসি, সামনের এক ভাই কোশ্চেন করছিলেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে শাওন ভাইয়ার কাছে, যে ভাইয়া নেটির ব্যাপারটা বলছিলেন, তো আমি হচ্ছে জানতে চাচ্ছিলাম যে রিঅ্যাক্টিভ জাভার ওয়েব ফ্লাক্সটা যে, তো এটা হচ্ছে মানে নেটি সার্ভার ইউজ করা হয়, তো আসলে কম্পেয়ার টু নোড.জেএস আসলে স্প্রিং যে ওয়েব ফ্লাক্সটা আসলে তেমন কি কোনো ডিফারেন্স আছে? যেমন আমি যেহেতু স্প্রিংয়ে কাজ করি, তো আমি ইদানিং হচ্ছে ওয়েব ফ্লাক্স নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। তো মানে ওয়েব ফ্লাক্স ইউজ করা, নোড.জেএস ইউজ করা, আমি চাচ্ছি এখন আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা নোড.জেএসে একটা নতুন জিনিস শেখার থেকে টাইম দেওয়ার থেকে হচ্ছে ওয়েব ফ্লাক্সেই রিঅ্যাক্টিভ নিয়ে করাটা কীরকম হবে? আর এমনকি কোনো সুবিধা হবে যদি আমি নোড.জেএস শিখি বা নোড.জেএসে কোনো এক্সপেরিমেন্ট মানে নিজের কোনো পার্সোনাল প্রজেক্ট করি, সেক্ষেত্রে কি কোনো মানে বেনিফিট পাবো ওই রকম? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক চুজ করাটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অনেকে জাভার ইকোসিস্টেম অনেক পছন্দ করে, মানে জাভা নেটি বা ওয়েব ফ্লাক্স চুজ করার পেছনে অন্যতম একটা বড় কারণ থাকে ইকোসিস্টেম, মানে জাভার যে জেভিএম ইকোসিস্টেম। তো সিমিলারলি আমি ঠিক নোড.জেএসে কাজ করি না, আমি পারফরমেন্স কম্প্যারিজন হয়তো এখন বলতে পারবো না, বাট
নেটিভ পারফরমেন্স আমরা ওয়েব ফ্লাক্স যেটা ছিল এটা ইটস প্রিটি গুড, মানে কম্পেয়ার টু আমাদের আগের যে সিস্টেম ছিল টমক্যাটে, ইটস প্রিটি গুড। আর আপনি যদি নোট যে শিখতে চান, অবভিয়াসলি একটা যে কোনো জিনিস আপনার ভার্সেটাইল নলেজ যদি থাকে আপনার হয়তো চুজ করতে সুবিধা হবে ফিউচারে। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন মাসুম ভাইয়ের কাছে। আমরা একটু সামনে আসলে অনেকজন করে ওয়েট করে আছে ভাইয়া, আর মনে হয় যে তুমি একটু পরে মাসুম ভাইয়ের সাথে আলাপ করে নিও। মাসুম ভাই তো আছেন, হ্যাঁ, থ্যাংক ইউ। সামনে আমরা একটু চলে আসি প্লিজ, সামনে, একদম সামনে। সামনে একটু হাত তুলেন যারা কোশ্চেন করতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন। তো আমার কোশ্চেনটা হলো, ধরেন যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই কিন্তু এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ার করতে যাচ্ছে, তো এরা দেখা যায় জাভাস্ক্রিপ্ট, HTML CSS দিয়ে শুরু করে ওয়েব ডেভেলপারে কাজ শুরু করে দেয়, কিন্তু এই স্টাকে ঢুকে দেখা যায় অন্য কিছু আর শিখতেছে না, এটা নিয়েই কাজ করতেছে। সো এগুলার পাশাপাশি আর কি কি শেখা উচিত? আমি রিকোয়েস্ট করছি জিয়া, ইফ ইউ ওয়ান্ট আনসার ইট প্লিজ। জি, থ্যাংক ইউ। সো বেসিক্যালি হচ্ছে কি, আমিও শুরুতে মানে ক্যারিয়ারটা আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড না, আমি হ্যাঁ, সো আমিও সিএসসি ব্যাকগ্রাউন্ড না, আমিও ক্যারিয়ারটা এভাবে শুরু করছি। বাট যে জায়গাটা অ্যাকচুয়ালি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয় সেটা হলো যে মানে বেসিকটা, যেমন হচ্ছে কি আমাদের বেশ কমনলি ইউজ কিছু ডাটা স্ট্রাকচার আছে যেগুলো আমরা রেগুলার ইউজ করি, যে বিশেষ করে যারা জাভাস্ক্রিপ্ট কাজ করে ওরা রেগুলার ইউজ করে, কিন্তু তোমার জানে না যে এটা কোন ডাটা স্ট্রাকচার। সো মানে নিজের রেগুলার যে কাজগুলো হয় কাজগুলোর পাশাপাশি যে আমরা বেশ মানে সব ডাটা স্ট্রাকচার লাগবে না, যেগুলো মোস্টলি কমনলি ইউজ হয় এগুলো সম্পর্কে জানা। আর হচ্ছে কি অ্যালগোরিদমের বেশ কিছু জিনিস যেগুলো মোটামুটি বেসিকের মোটামুটি সবাইকে কমনলি পড়ার জন্য একটা অ্যালগোরিদম বই আর একটা ডাটা স্ট্রাকচার বই সবাইকে রিকমেন্ড করে সবাই। এটা বেসিক্যালি লাগে, এটা বেসিক্যালি অথবা ক্যারিয়ার তুমি যখন কাজ করবা তখন লাগবে না, বাট যখন একটু সিনিয়র হবা তখন দেখবে তুমি যখন একটু বিভিন্ন প্রবলেমে পড়বা ওই সলভগুলো করার জন্য তখন তোমার ওই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম নলেজ স্ট্রাকচার মাস্ট হয়ে যায়। সো আমি রিকমেন্ড করব যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা যে স্ট্যাকে বা যে ল্যাঙ্গুয়েজে কাজ করুক এর পাশাপাশি যেন হচ্ছে ডাটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম নলেজটা একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে আসে। এখানে অ্যালগোরিদম নিয়ে খুব একদম মানে ডেপথে যাওয়া দরকার নেই, ডেপথে যাইতে গেলে আসলে নিজস্ব সে হয়তো বোর্ড হয়ে যাবে বা হয়তো একটা টাফ, মোটামুটি একটা লেভেল পর্যন্ত শিখলে মোটামুটি হয়ে যায়, এরপর সে ক্যারিয়ার গ্রো করতে ওভার দ্য টাইম সে আরও শিখবে। থ্যাংক ইউ, আই থিঙ্ক তোমার অ্যান্সার পাইছো। আমরা একদম সামনের রোতে যদি চলে আসি, একদম সামনের রোতে প্লিজ মাইকটা নিয়ে আসি। মাইক ওখানে, আচ্ছা প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাত্র আমার ক্যারিয়ার স্টার্ট করছি, স্টুডেন্ট লাইফ এখনও শেষ হয় নাই বলা যায়, 4 মাস হয়েছে সেলিসে আছি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি স্টুডেন্ট লাইফে বেশিরভাগ সময় কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি বা কন্টেস্টে টাইম দেওয়া হয়েছে, তো দেখা গেছে এই নেশাটা এখনও আমার আছে ভিতরে। তো এখন হচ্ছে আমার একটা জিনিস অ্যাড করতে চাই, আমি ফিউচারে আমার ইচ্ছা ছিল মানে গুগল কিংবা ফেসবুকে যাওয়ার বা একটু টেক জায়েন্ট কোম্পানিতে ট্রাই করার। সো এখন আমার হচ্ছে এই জব কন্টিনিউ করে, মানে যেহেতু অবশ্যই জবের একটা প্রেশার থাকে, প্লাস ওই যে ল্যাঙ্গুয়েজে কাজ করি ওই ল্যাঙ্গুয়েজে আরও অনেক কিছু শেখার আছে। সো এখন কি আমার এই দিকে মানে বেশি মানে ফোকাস হওয়া উচিত, না কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কন্টেস্ট বিভিন্ন অনলাইন সাইট লাইক লিড কোড অর কোড ফোর্সে কি দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে বা কতটুকু হচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু ওই নেশাটা আমার কাজ করে কন্টেস্ট করার বা প্রবলেম সলভিং বিভিন্ন অনলাইন সাইটে। সো এই একটা কোয়েকশন ছিল আর কি। মানে লেট মি অ্যান্সার দিস কোশ্চেন। আমার কাছে মনে হয় যে মানে দেখেন, ফার্স্ট ইউ হ্যাভ টু নো ইয়োর সেলফ, মানে আপনি আসলে কি চান, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের না অনেক সময় হয় কি যে অন্যরা কী চায় সেটা আমি অ্যাডপ্ট করে নিই এবং সেটার উপর বেস করে আমি কাজ করা শুরু করি, বা সোসাইটির এক্সপেকটেশন কি সেটার উপর বেস করে আমরা কাজ করা শুরু করি। বাট আপনি যদি আসলেই চান, মানে একটা কোট আছে যে দ্য লেভেল অফ ডেসপারেশন ডিটারমাইন্স এনি হাউ, সো হাউ ডেসপারেট ইউ আর। If you are really desperate to achieve that particular dream that you want to, তাহলে কিন্তু আপনি ফিগার আউট করে ফেলবেন যে আপনার আসলে এখন কী করা দরকার। মানে ইট রিয়েলি ডিপেন্ডস, বয়েলস ডাউন টু ইয়োর লেভেল অফ ডেসপারেশন, যে আচ্ছা আমি এখন গুগলে যাবই। আচ্ছা গুগলে যাওয়ার জন্য বা আমি বা ফ্যাং কোম্পানি যেগুলোকে বলে, এখন তার ফ্যাং না, এখন কি ম্যাং হয়ে গেছে মোস্ট লাইকলি, তাই না?
ম্যাং কোম্পানিতে যাওয়ার জন্য আমার অনেস্ট সাজেশন থাকবে যে এটা আপনি ব্যালেন্স করে যাওয়াটা হয়তো ওয়াইজার হবে, কারণ ইউ উইল নট স্যাক্রিফাইস মাচ, বাট আবার এমন একটা জায়গাটাতে যাওয়াটাও ওয়াইজ হবে না যেখানে হয়তো আপনার ওয়ার্ক প্রেশারটা এতটাই বেশি যে আপনার শেখার স্কোপটা কমে যাচ্ছে। এখন শেখাটাও কিন্তু আপনি সারাদিন লিড কোড করে কিন্তু মানে আপনি শেখার তো একটা ব্যান্ডউইথ আছে, আমাদের কিন্তু ব্রেনের একটা ফ্রিকোয়েন্সি আছে, এটা 90 সেকেন্ডের একটা রিদম থাকে, 90 মিনিটসের একটা রিদম থাকে যে আমি এই 90 মিনিটস কাজ করলাম, তারপর হয়তো একটু ব্রেক নিয়ে আবার কাজ করলাম। সো ইট boils down to you, are you able to utilize your time most effectively for your topmost goal? So সেইটা যদি আপনি মনে করেন যে আপনার জব করে জিনিসটা কমপ্লিমেন্ট করা যাচ্ছে, সেক্ষেত্রে জবের জন্য আদার যে স্কিলগুলো আছে সেটা আপনাকে কমপ্লিমেন্ট করবে। কারণ যখন আপনি একটা জবের জন্য দেখতেছেন তখন কিন্তু শুধুমাত্র কোডিং ইন্টারভিউই না, সেই জায়গাটাতে এটাও ম্যাটার করে যে হাউ গুড peer, how good a colleague you would be over there. So এই কালচারাল ইন্টারভিউটাও ম্যাটার করে, যেটা কিনা আপনি কিন্তু রিয়েল লাইফ ছাড়া শিখতে পারবেন না। জি, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আরেকটা জিনিস ছিল, আমি মানে এই বর্তমান জবের আগে একটা কোম্পানিতে ইন্টার্ন হিসাবে ছিলাম, ওখানে পিএইচপি নিয়ে কাজ করতে হয়েছে, পিএইচপি ইন্ডাস্ট্রি, যদিও ওয়ার্ডপ্রেস নিয়ে। সো যদিও কোয়েকশনটা একটু অন্যরকম, তবে আমি অনেক পেন খাই, মানে অনেক লজ্জা পাইছি অনেক জায়গায়, যেটা হচ্ছে কি পিএইচপি নিয়ে ইন্টার্ন করার কারণে বন্ধুবান্ধব, তারপর যারা জাভা ডেভেলপার আছে, সো প্রচুর নাক ছিটকাইতো, প্রচুর লজ্জা দিত, অপমানিত হয়তো, আমি জানি না কেন। এবং এটা দেখছি অনেকের মধ্যে আছে, এবং অনেক বড় বড় ডেভেলপার দেখছি বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানিতে কাজ করছে, পিএইচপি ডেভেলপারদের কেন দেখতে পারে না, বা কেন একটু নাক ছিটকায়, একটু যদি বলতেন। সরি ফর দিস কোয়েশ্চন। মানে তাদেরকে বলবেন যে ফেসবুক ইউজ করা বন্ধ করে দিতে। আর মানে সারা ওয়ার্ল্ডের কত পার্সেন্ট মানে ওয়েব চলে পিএইচপির উপর দিয়ে, এই স্ট্যাটিস্টিক্সটা একটু খোঁজ নিয়ে দেখেন। অ্যাজ লাস্ট টাইম আই চেকড প্রবাবলি কত পার্সেন্ট, মানে জিয়া তোমার খেয়াল আছে, মোর দেন মানে 60-70% হবে আমি যত পর্যন্ত জানি, অ্যারাউন্ড 80%। মানে হয়েছে কি যে প্রত্যেকটা, অল অফ দিজ আর বেসিক্যালি টুলস। সো পিএইচপির পপুলারিটি যেই জায়গা থেকে আসছে, সেই জায়গাটাতে তার যেমন তার যোগ্যতা অনুযায়ী সেই ওই জায়গাটাতে পপুলার হয়েছে, আর রেস্ট অফ দ্য স্ট্যাক তার যোগ্যতাতে তাদের জায়গায় পপুলারিটি হয়েছে। প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা জায়গাটাতে একটা যোগ্যতার কারণেই এবং ওই টাইম এবং ওই জায়গার ডিম্যান্ডের কন্ট্রিবিউশনের কারণেই ওই জায়গাটাতে, মানে টেক দ্য এক্সাম্পল অফ ফেসবুক পিএইচপিতে তাদের ইনিশিয়াল কোড বেস করা শুরু করলো, কোড বেস করা শুরু করে দেখলো যে না, পিএইচপির যেই কারেন্ট ইন্টারপ্রেটার ওই জায়গাটাতে আছে সেটা দিয়ে তাদের স্কেলেবিলিটি হচ্ছে না। ওরা কি করলো, ওরা হ্যাক নামে মনে একটা ভিএম করেছিল, তাই না মাসুম ভাই? HVM অর সামথিং, হ্যাঁ, HSVM দিয়ে ওরা পুরো জিনিসটাকে কীভাবে আরও বেশি সিকিউর করা যায় সেটা করে তো সারা ওয়ার্ল্ড লেভেলের স্কেলেবল একটা জায়গাটাতে ওরা অলরেডি জিনিসটাকে নিয়ে গেছে। সো মানে হয় কি যে if you are a good engineer, then you figure out what your business needs and you get your shit done. Thank you. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সো সামনে আপনি এই জায়গাটাতে কি একটু চলে আসতে পারি? সামনে অনেকক্ষণ ধরে ভাইয়া কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, এই সামনে আমরা গিফটগুলো দিচ্ছি তো। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা মাসুম ভাইয়ের কাছে। আমি একজন ফ্রেশার। সেশনটা শুরু হওয়ার আগে আমি ভাইয়া যে দেখালো যে মডেলটা ড্যানিং ক্রুগারের, যেটা আমি ওই পিক অফ মাউন্ট অফ স্টুপিডে ছিলাম, কিন্তু আপনার সেশন যত ডিপে গেছে আমি তত ভ্যালি অফ ডিসএভার হয়ে গেছি। এখন আমি ভালো একজন, মানে আমি যতটুকু ভালো হইতে পারবো, মানে আমার বেস্টে আমি যাইতে চাই, বেস্ট রিসোর্স হইতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কী হবে? আমরা আজকে খুব সুন্দরভাবে ওই যে ব্রুনো কিন্তু কভার করেছে, কোড লিখতে হবে, কোড পড়তে হবে, কোড লিখতে হবে, প্রবলেম সলভ করতে হবে, ও 5টা জিনিস বলেছে, ওগুলো এক্সেলেন্ট। আর ওই যে প্রত্যেকটা জায়গায় কোয়েশ্চেন করা, মানে ব্লাইন্ডলি ফলো না করা। সবচেয়ে প্রোগ্রামিং সব তো লজিক্যাল, রাইট? মানে লাইফে অনেক কিছু লজিক্যাল আছে, ইমোশনাল আছে, বাট প্রোগ্রামিংয়ে ওয়ার লাকি সব কিছু লজিক্যাল। তো কোয়েশ্চেন থিংস, তারপরে ইভেন তার বেস্ট প্র্যাকটিস। ওই যে একটা পিএইচপি ভাষা মানে মানুষ পাত্তা দিচ্ছে না, কোয়েশ্চেন করতে পারে। 80% ওয়েব ট্রাফিক পিএইচপিতে হচ্ছে। পিএইচপি ইজ ফ্যান্টাস্টিক ল্যাঙ্গুয়েজ ফর সার্টেন প্রজেক্টস। সো এই জাস্ট কোয়েশ্চেন করা অ্যান্ড কোড করা, কোড লেখা, তাহলেই ইনশাল্লাহ আসবে। থ্যাংক ইউ।
আমরা সামনে আর একটা কোশ্চেন নিয়ে চলে যাই পেছনে। হ্যালো ভাইয়া, আমি রাতুল। আমি 6 বছর ধরে এই জাভার সাথে জড়িত আছি আর কি মোটামুটি। সো আই এম অন মাই 3rd কোম্পানি নাও। সো 3টা কোম্পানিতে মোটামুটি আমি 3-4টা প্রজেক্টে কাজ করলাম। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই আমি একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে সুইচ করতেছি, আমি কিন্তু নেক্সট প্রজেক্টের অনেক কিছু শিখতে পারতেছি ওখান থেকে। অনেক নতুন ধরনের প্যাটার্ন, লাইক ওখানে একটা হয়তো আর্কিটেক্ট এসে কাজ করে গেছে, তার থিঙ্কিং প্যাটার্ন জানতে পারতেছি, আমার নলেজটা অনেক বাড়তেছে। কিন্তু এখানে যেটা হচ্ছে, আমাকে কিন্তু কোম্পানি সুইচ করতে হচ্ছে অথবা প্রজেক্ট সুইচ করতে হচ্ছে, বিকজ আই হ্যাভ সার্চড ফর কাপল অফ টাইমস যে ওপেন সোর্স কোনো ভালো প্রজেক্ট আমি মানে খুব বেশি ডেপথ না, মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল এরকম কিছু পাইনি। সো ওটা যদি না কনসিডার করি যে না ওপেন সোর্সে আমি যাবো না, সেই ক্ষেত্রে এরকম মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট বা ডিফারেন্ট প্রজেক্টে কাজ করে নিজেকে স্কিল আপগ্রেড করা, এই অপরচুনিটি আমি কীভাবে পেতে পারি? লাইক যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক বিকাশ একটা মারাত্মক প্ল্যাটফর্ম, হ্যাঁ, কিন্তু দেয়ার ইজ নো টিউটোরিয়াল অর রিসোর্স অনলাইন দ্যাট টিচেস মি হাউ টু মেক দিস টাইপ অফ ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন। সো ইফ আমি যদি শিখতে চাই এরকম, সেই ক্ষেত্রে আমাকে কী করা উচিত? শাওন ভাই। থ্যাংক ইউ রাতুল, আমার এক্স কলিগ। খুব ভালো একটা কথা বলছেন বিকাশে। এরকম আমি জানি না কোনো টেক ব্লগ আছে কি না, যদি না থাকে মোজাম্মেল ভাই অবশ্যই কোনো ইনিশিয়েটিভ নেবেন। তবে বিশ্বের প্রত্যেকটা বড় বড় প্ল্যাটফর্মের, ফেসবুক, নেটফ্লিক্স থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় প্ল্যাটফর্মে এরকম টেক ব্লগ আছে। ইভেন অনেক বড় বড় জিনিস আসছে, যেমন ইউরেকা মোস্ট প্রবাবলি এটা নেটফ্লিক্সের। তো এরকম অনেক বড় বড় ওপেন সোর্স আছে যেগুলো হচ্ছে বড় বড় টেক ব্লগ থেকে আসছে। ওই টেক ব্লগগুলো ফলো করা যেতে পারে আর কি, এই মানে ভার্সাটাইল প্রজেক্টের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। এটা একটা ব্যাপার আসলে। সেই ক্ষেত্রে ওই যে দেখা যাচ্ছে আমাদের ইন্টার কোম্পানি অথবা মাল্টি কোম্পানি অনেক সময় সুইচ করতে হয়, বা আর্কিটেক্টের সাথে কথা বলতে হয় আর কি, যে তার প্রজেক্টটা কীভাবে কাজ করে। এটা খুব ক্লোজ টু ক্লোজ ইন্টারাকশন বা কাজ না করা হলেও ওই লেভেলের একটা প্রজেক্টের নলেজটা পাওয়া টাফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একটা ডেভেলপার, তার সাথে আলোচনা করেও এই লেভেলের নলেজটা পাওয়া যায় না, কারণ তার কাছে একটা ছোট ভিউ থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো একদম টপ লেভেলের যিনি আর্কিটেক্ট আছে তার পর্যন্ত রিচ করাটা আমার জন্য অনেক টাফ হয়ে যায় আর কি। তো এইটা আসলে প্রজেক্টের সাথে ক্লোজলি কাজ না করলে এইটা করাটা টাফ, মানে ফ্রম মাই এক্সপিরিয়েন্স আর ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। মাসুম ভাই কিছু অ্যাড করবেন? ওই তুমি টেক ব্লকের এটা বলেছো, এয়ারবিএনবি খুবই ভালো ইঞ্জিনিয়ারিং ব্লগস আছে, এবং ওরা কিন্তু ডিসকাস করে, মানে ফুল জিনিসটা তো অনেক বড়, এয়ারবিএনবি তো শত শত সার্ভিস আছে, কিন্তু যেমন অ্যামাজনের একটা ওই ব্লগ খুব ভালো লেগেছিল। ওরা অনেক ডিটেল ডিসক্রাইব করে কীভাবে ওরা S3 ইমপ্লিমেন্ট করেছে, কী করেছে, কী ডিসিশনগুলো নিয়েছে। আগে ওরা SQL ডাটা বিজনেস করতো, এটার পর আস্তে আস্তে কীভাবে কনভার্ট করেছে। সো অনেক কিছুই পাওয়া যায়, অ্যান্ড হোপফুলি বিকাশ ওরা মানে এক সময় করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আসলে আর একটা কোশ্চেন নিতে পারবো এরপর। সো প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট 1.5 years আমি হচ্ছে একটা স্টার্টআপ কোম্পানিতে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং টিমে কাজ করতেছি। তো এখানে অ্যাকচুয়ালি আমার স্প্রিং বুট বা জাভা, কটলিন এই জিনিসগুলোর হাতে করে এখানে দিই। সো রিসেন্টলি হচ্ছে গিয়ে আমি জব সার্চ করতেছিলাম, তো সেখানে আসলে বেশ কিছু বাজওয়ার্ড দেখি, সেটা হচ্ছে TDD, DDD অ্যান্ড AWS ব্লা ব্লা। সো অ্যাকচুয়ালি আমি এই ক্যারিয়ারে আছি অলমোস্ট 3 and 4 yearsের মতো, বাট আমি অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কাজ করতেছি 1.5 বছর ধরে। এর আগে আমি মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করেছিলাম। সো আমি রাইট নাও চিন্তা করতেছি কি যে আমার নেক্সট রিচ পয়েন্টটাতে যাওয়ার জন্য কি আমার আসলে প্রিমিটিভ থিংকগুলোতে বেশি ফোকাস করা উচিত, নাকি এই বাজওয়ার্ডগুলো সম্বন্ধে আসলে আরও একটু বেশি সচেতন হওয়া উচিত? সো সবারই তো আসলে মানে ডে বাই ডে ইনক্রিজ করার ইচ্ছা থাকে। সো এই ইচ্ছাটা অবশ্য কম্পারেটিভলি কোম্পানির রেসপন্সিবিলিটিস ফুলফিল করে আমার যেটুকু সময় থাকে সেটুকু সময়ের ভিতরে আসলে করতে হয়। সো আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি কি সেই বাজওয়ার্ডগুলোর দিকে ফলো করবো, নাকি আমার যে প্রিমিটিভ থিংকগুলো আছে, যেমন মাসুম ভাইয়া তার ইয়াতে বলে দিছে যে অনেক সময় ইন্টারভিউতে মানে ক্যান্ডিডেটরা প্রিমিটিভ থিংকগুলো আসলে মিস করে যায়।
সো এইগুলোকে আমরা যদি স্ট্রং করে যাই তাহলে আসলে আমরা কতটুকু বাংলাদেশে মানে ফ্রুটফুল ওয়েতে ইন্টারভিউগুলো ফেস করতে পারবো। যেমন আমি রিসেন্টলি, আমি নাম বলবো না, একটা কোম্পানিতে ইন্টারভিউ ছিল, তারা আমার প্রিমিটিভ থিংগুলো চেক করে যখন দেখতে পারলো যে আমি আসলে ডেভঅপস নিয়ে তেমন কোনো কাজ করিনি, আমার ওইখানে কোনো এক্সপিরিয়েন্স নেই, ইভেন আমি হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডের কোনো টেকনোলজি নিয়েও খুব একটা কাজ করিনি, সো তখন তারা আমার সাথে একটু অন্যভাবে বিহেভ করা শুরু করে, যে ওকে ঠিক আছে। সো তখন আমি আসলে জিনিসটা চিন্তা করলাম যে ওয়াই শুড আই লার্ন দোজ থিংস, ঠিক আছে। সো আমি আসলে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আপনার প্রবলেম আসছে, আপনার যদি প্রবলেমটা সলভ করতে হয়, এই টেকনোলজি জানার দরকার হয়, দেন ইউ শুড লার্ন। বিফোর দ্যাট ইউ জাস্ট ফোকাস অন ইউর প্রিমিটিভ থিংস। সো এই ব্যাপারে যদি আপনারা কিছু বলতেন আর কি। লেট মি আনসার দ্যাট। সো আপনার নাম ভাই? আব্দুর রাজ্জাক। আচ্ছা, রাজ্জাক, it is more important to have and hone your learnability skill than learning any framework or tools. যেই কোম্পানি হয়তো তার খুব শর্ট টার্মে কিছু একটা করা দরকার, সেটার কারণে হয়তো সে একটা সার্টেন টাইপ অফ মানুষ খুঁজছে যে হয়তো এই জায়গাটাতে অলরেডি জানে, দ্যাট ডাজ নট মিন যে ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। যে কোম্পানিগুলো একটু ম্যাচিউরড, যারা কিনা একটু লং টার্ম চিন্তা করে, তারা কিন্তু জাজ করবে একজন ক্যান্ডিডেটকে বেসড অন হিজ অর হার লার্নেবিলিটি, তার শেখার ক্ষমতা কতটুকু আছে, এবং তারা চেষ্টা করবে যে এই পার্টিকুলার ক্যান্ডিডেটের স্ট্রেংথ কোন জায়গায়, এবং ওই স্ট্রেংথটাকে ডিগ ডাউন করে ঢুকে বোঝার চেষ্টা করবে তার স্ট্রেংথের ডেপথ কতটুকু। তারা এমন কোনো জায়গায় যে যদি কোশ্চেন করে যার ওখানে স্ট্রেংথ নাই, সে তো আপফ্রন্ট বলেই দিচ্ছে এখানে আমার স্ট্রেংথ নেই, ওই জায়গাটাতে পোক করে তার আর কোন কোন জায়গায় মানে এই জায়গাটাতে ল্যাকিং আছে সেটা বের করে কিন্তু ইন্টারভিউর ওই জায়গাটাতে এক্সট্রা কোনো ইনফরমেশন আসবে না। সো প্রবাবলি ইট ইজ বেটার দ্যাট ইউ হ্যাভ নট জয়েন দ্যাট পার্টিকুলার কোম্পানি, কেননা তাদের রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট। আমি বলতেছি না যে তারা রাইট অর রং, তাদের ওই মুহূর্তে হয়তো এমন একটা রিসোর্স দরকার, সে হয়তো ডেপথ না থাকলেও তার হয়তো হরাইজন্টাল বেশ কয়েকটা জায়গাটাতে তার এক ফুটপ্রিন্ট থাকবে। তো যেটা কিনা ইন্ডাস্ট্রিতে একটা কনসেপ্ট আছে যেটাকে বলে টি শেপড ইঞ্জিনিয়ার্স, মানে আমি সব কিছু সম্পর্কে কিছু কিছু জানি। ফর এক্সাম্পল টিডিটি সম্পর্কে আপনার ইনস অ্যান্ড আউট সব কিছু জানা লাগবে না, বাট এইটার মেইন ফিলোসফিটা যদি আপনি জানেন, এইটার যদি প্রোজ অ্যান্ড কনস জানতে চান, ইট উইল প্রবাবলি টেক ইউ 10 to 15 minutes to have an overall idea what TDD is, why some people are very religious about it, what are the wrong things about it, and why some people don't even care about it. কেউ কেউ মনে করে যে টিডিটি মানে আমি গাড়ি চালাচ্ছি দুদিকে রেল লাগায়, এত কেয়ারফুল হওয়ার কি আছে, মানে দেয়ার আর লটস অফ মানে কন্ট্রোভার্সিস ওভার দেয়ার, বাট দিজ আর ইন্টারেস্টিং থিংস টু লার্ন। ইফ ইট ইনস্টিগেটস ইউর কিউরিসিটি, ইউ লার্ন ইট। এই যুগে এসে হয়তো আপনার মানে ক্লাউড টেকনোলজিস অ্যাভয়েড করার কোনো উপায় নাই, ডেভঅপস টুলস অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড ফিলোসফি অ্যাভয়েড করার উপায় নাই। ইফ ইট ইন্সপায়ার্স ইউ, ইউ লার্ন ইট। কিন্তু ইন্টারভিউগুলোতে সেই জায়গাটাতে ফোকাস করা উচিত যে ইউ ক্যান, মানে বেস্ট ইন্টারভিউ দ্যাট ইউ ক্যান গিভ ইজ ওয়েন ইউ বিকাম আ কনসালটেন্ট অফ দ্যাট পার্টিকুলার গ্রুপ, যে না আমার এই জায়গাটাতে স্ট্রেংথ আছে, আমি এই জায়গাটাতেই যদি ফোকাস করে জিনিসগুলোকে আনতে পারেন, দ্যাট উইল গিভ ইউ টু শো ইউর বেস্ট স্ট্রেংথ, অ্যান্ড দ্য প্যানেল হু ইজ ইন্টারভিউইং ইউ প্রবাবলি উইল অলসো get the opportunity to evaluate you at the most. আর কেউ কি কিছু অ্যাড করতে চান এখানে? জি, আমরা ওই যে জায়গাটা মিস করি সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে হচ্ছে মানে কোনটা বাজওয়ার্ড আর কোনটা আমাকে শিখতে হবে। যেমন আমরা যেটা বলি যে টিডিটি অ্যাকচুয়ালি হচ্ছে কি বাজওয়ার্ডের মধ্যে পড়ে, টিডিটি একটা টার্মস। এখানে এই টেকনিক্যাল টার্মসগুলো আমাদেরকে জানতে হবে। মানে জানতে হবে কেন, আমরা যখন কোনো একটা ব্লগ পড়বো তখন ব্লগে দেখা যায় যে এই টার্মটা ইউজ করে, আমরা যদি এই স্মল টার্মগুলো না জানি তখন দেখা যায় আমাদের ওই ব্লগটা পরে আমি শিখতে পারবো না। সো এই জন্য আর কি এই জিনিসগুলো একটু লাইট হলে একটু নলেজ রাখাটা বেটার। এই ওয়ার্ডগুলো যখন যাবে, ওয়ার্ডটা বলতে কী বোঝাচ্ছে, হ্যাঁ, এই যখন হচ্ছে আমরা যেটা বলি আপনাদের ইয়াতে আমাদের ওবিতে আমরা বিভিন্ন হয়তো বা বিভিন্ন আমরা ডিজাইন প্যাটার্নগুলোর কথা বলি। সো এই ডিজাইন প্যাটার্নগুলো অনেক জায়গায় দেখি, হয়তো বা অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আমরা ইউজও করি, বাট যখন ওই যে ইন্টারভিউ বোর্ডে আপনাকে ডিজাইনগুলোকে ধরবে, সো দ্যার ইজ নো ওয়ে টু স্কিপ। সো ওই ডিজাইন প্যাটার্ন হয়তো আপনি ইউজ করছেন কিন্তু আপনি জানেন না এটা যে এই ডিজাইন প্যাটার্নের মধ্যে পড়ছে, এই জন্য একটু থিওরিক্যাল নলেজটা থাকা বেটার। আর ওই মানে যে কোম্পানিগুলো বাজওয়ার্ড না পারলে মানে ইনসাল্ট করে বা হোয়াট যেটা বিন করছেন ওইটা মানে ওগুলোকে অ্যাভয়েড করাটা বেটার। বাট যেটাতে ফোকাস করবে সেটা হচ্ছে আপনি যে কাজগুলো করেন, মানে আপনি সিভিতে যেটা লিখছেন, ইউ নো দ্যাট মানে
ভেরি ওয়েল। যেটা বললো যে আপনি ওই পার্টিকুলার পয়েন্টে আপনি কনসালটেন্সি করতে পারবেন। সো ওই জিনিসগুলো সিভিতে ভালো করে মেনশন করবেন এবং মেকশিওর করবেন যে আপনি ওটা জানেন, খুব ভালো করে জানেন, মানে তাহলে এনাফ। আর কে ইনসাল্ট করে না করলে এগুলো নিয়ে খুব একটা বদার হয়ে লাভ নাই। দেয়ার আর লট অফ গুড অ্যান্ড ব্যাড কোম্পানিজ ইন ডিফারেন্ট ওয়েতে। থ্যাংক ইউ। সো থ্যাংকস এভরিওয়ান। আমি জাস্ট লাস্টে একটু রিকোয়েস্ট করব, আমাদের আসলে একজন ভাই দাঁড়ায় গেছেন কোশ্চেন করার জন্য। আচ্ছা, আমরা লাস্ট একটা প্রশ্ন করে নিই, তারপর আমরা আসলে ভলেন্টিয়ারদেরকে রিকোয়েস্ট করবো একটু স্ট্যান্ড বাই থাকার জন্য। বিফোর আমাদের মাইকটা যাক ওখানে, আমি ভলেন্টিয়ারদের নাম বলে দিচ্ছি। এই পুরো ইভেন্টটা আয়োজন করার জন্য আমাদের সাথে মানে দিন রাত খেটে যারা ইভেন্টটাকে নিয়ে আসছেন আপনাদের কাছে: মোশাররফ হোসেন, আরিফ হাসান, তানভীর রিফাত, নওশাদ, সোহান হাসান, মুকিত চৌধুরী, খান আবদুল্লাহ এবং রুহুল কুদ্দুস স্বাক্ষর। আপনারা যদি থাকেন, আপনারা এই কোশ্চেনের পর কাইন্ডলি একটু স্টেজে চলে আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। প্লিজ লাস্ট কোশ্চেনটা আমরা নেই। আচ্ছা, ভাইয়া যে এরকম বলছিল যে আমি যদি দেখি এরকম একটা কোম্পানিতে আমি শিখতে পারতেছি না ভালো কিছু, তখন আমার কোম্পানি সুইচ করা উচিত। তো এরকম যদি হয়, আমি সামহাও আরেকটা সুইচ করে একটা কোম্পানিতে গেলাম, সেটাও ওই রকমই হলো। তো 2-3টা কোম্পানি সুইচ করলে কিন্তু মোটামুটি আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। বা একজন ফ্রেশার যে কিনা আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে তার তেমন একটা ধারণা নাই, সেও যদি এই জব পাওয়ার ক্ষেত্রে আসলে ভালো একটা কোম্পানিতে যেতে চায়, সেক্ষেত্রে কোম্পানি চুজ করার ক্ষেত্রে আসলে কোন দিকটা আসলে খেয়াল করা উচিত। আর একটা কোয়েশ্চেন, আমি যদি সামহাও একটা কোম্পানি জয়েন করার সময় যদি জানতে পারি যে সেইখানে আসলে ইউনিট টেস্টিং হয় না কোম্পানিতে, বা তারা ক্লেম করেছে তারা ভালো কোম্পানি, তারা এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করে দেশের বাইরে ভালো ভালো মানে তারা প্রোডাক্ট তৈরি করে, দেশের ইউরোপ কান্ট্রির ক্লায়েন্ট আছে তাদের, এমনিতে বলতেছে ভালো, বাট আমি সামহাও জানতে পারছি তারা ইউনিট টেস্টিং হয় না। তাহলে সেই কোম্পানি আসলে এই ইউনিট টেস্টিংয়ের উপর নির্ভর করে আসলে কতটুকু জাজ করা কি আমার ঠিক হবে কি না, এইটার মানে 2টা প্রশ্নের সেটা উত্তর পাবো। ঠিক আছে। ইউনিট টেস্টিংটা অবশ্যই খুব ভালো জিনিস। এটা আসলে কেউ ইউজ করার আগে কখনো ফিল করতে পারবে না। মানে আমি যখন ইউনিট টেস্ট ইউজ করি নাই, আর আমি এখন ম্যাসিভ ইউনিট টেস্ট লিখি, এই 2টা ডিফারেন্স আমি ইউনিট টেস্ট লেখার আগে কখনো ফিল করতে পারি নাই। আমি জানি না যে যারা ইউনিট টেস্ট ইউজ করেন না, হয়তো তাদের সময়ের প্ল্যান বা অন্য কোনো প্ল্যানের কারণে হয়তো করেন না কি না, বাট শুধুমাত্র ইউনিট টেস্ট ইউজ করে না এটার উপর বেস করে একটা কোম্পানি চুজ করা ঠিক হবে না। কারণ হয়তো ইউনিট টেস্ট তারা ইউজ করে না, স্টিল তাদের কাছে অনেক লার্নিং অপরচুনিটি থাকতে পারে আর কি। মেইনলি মানুষ কোম্পানি চুজ করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স দেখে আর কি, মেইন পয়েন্টটা। তো দেখা যাচ্ছে যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, সেখানে লার্নিং অপরচুনিটি অনেক মানে নিজে শেখার সুযোগটা কম থাকে। আবার যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, সেখানে ওই যে বড়ো ভাইদের সাথে ইন্টারাক্ট করার সুযোগও কম থাকে। তো কোম্পানি চুজ করার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা দেখা খুব জরুরি। আর শুধু একটা বা 2টা ক্রাইটেরিয়া না, আর এখন মোটামুটি দেখা যায় যে কোনো কোম্পানিতে যাওয়ার আগে প্রোফাইল পাওয়া যায় অনেক, লিঙ্কডিন হোক বা একটু খোঁজখবর নিলে কোম্পানি সম্পর্কে জানা যায়। মোটামুটি জাভা ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা জানে মোটামুটি যে কারা ভালো কারা খারাপ, মানে খারাপ বলবো না কাউকে, কারা মিড আর কি, এই টাইপের। হ্যাঁ, তো একটু খোঁজ নিলে এটা জানা যায় বা বোঝা যায় আর কি। বাট আমাদের কাছে অনেক সময় ওই রকম সুযোগ থাকে না যে আমরা চুজ করে কোম্পানিতে জয়েন করব। তো একদমই মানে কোথাও জয়েন না করার চেয়ে কোথাও জয়েন করা ভালো আর কি, এরকম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো ভলান্টিয়ারদের একটু স্টেজে চলে আসার জন্য, যারা এই অনুষ্ঠানটা করেছেন। সো ভলান্টিয়ারে কি রেডি আছেন? তাহলে আচ্ছা, লাস্ট কোশ্চেনটা নিয়ে নিই। পেছনে যে একজন ভাই আছেন, দেন উইল র্যাপ ইট আপ। এটাই আসলে লাস্ট কোশ্চেন আমাদের। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা জেনেরিক কোশ্চেন করব। সেটা হচ্ছে যে আমরা যখন জব সুইচ করতে যাই, তো নোটিস পিরিয়ড দেওয়ার পরেও এমন হয় যে কোম্পানি আমাদের ক্লিয়ারেন্স দিতে চায় না, থেকে যাও, একটু কিছুদিন থাকো, একটু সাপোর্ট দাও। আবার অনেক সময় এমন হয় যে 1 মাস চলে গেল, আমি কোম্পানি ছেড়ে আসলাম, এনওসি ডকুমেন্টও পাচ্ছি না, স্যালারিও পাচ্ছি না। এমন হয় যে অনেক সময় 6 মাস পার হয়ে গেল, কোম্পানি স্যালারি দিচ্ছে না, বা আমি বাধ্য হয়ে কোম্পানি সুইচ করলাম। তো সেক্ষেত্রে আমাদের স্যালারিটা রিকভার করার জন্য বা কোম্পানিটা সুইচ করার জন্য ডকুমেন্টেশনটা যেন আমরা তাড়াতাড়ি করতে পারি, সেক্ষেত্রে আমাদের লিগ্যাল আর মানে জাকবিডি থেকে কীভাবে আমরা সাপোর্টটা পেতে পারি? থ্যাংক ইউ। ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। মানে কেউ কি অ্যান্সারটা মানে এনিওয়ান ওয়ান্টস টু টেক ইট?
স্ট্যাব অন দিস। আচ্ছা, আমি অ্যান্সার করি, দেখি আমার এখানে আমার এইচআরের মানুষ আছে, আমি চিন্তা করতেছিলাম তারা কেউ আছে কি না আশেপাশে। ফারহান, ডু ইউ অ্যান্সার দিস প্লিজ? সো এইচআরের এক্সপার্ট আছে বিকাশে, আমার মনে হয় সে খুব সুন্দর করে গুছায় অ্যান্সার দিতে পারবে এটা। দুইটাই থ্যাংকস আলট ভাইয়া ফর দ্য কোয়েশ্চেন। আমি ফার্স্টলি বলবো যে যে কোম্পানিগুলো এই ধরনের অ্যাক্টিভিটিস করে আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি না, এবং আমি না কোনো পজিটিভ এইচআরই এটা অ্যাপ্রিসিয়েট করে না। বাট সামটাইমস যেটা হয় যে ধরেন স্যালারি আটকায় রাখা, এটা আসলে কোম্পানির ফাইন্যান্সিয়াল প্রবলেম, তো সেটাকে ইন্ডিকেট করে। তো আমরা আশা করব যে ওই কোম্পানিগুলো ডেফিনেটলি ধরেন যে মানে রিকভার করার জন্য হয়তো বা এগুলো করার চেষ্টা করে। তো কোনো কোম্পানিকে তো আসলে খারাপ বলা যায় না, ওটা একটা অর্গানাইজেশন, সেটার সাথে অনেকগুলো মানুষের ধরেন আয় ব্যয় সব কিছু থাকে, রিজিকের ব্যাপার থাকে। তো ওই কোম্পানিগুলোর জন্য কিন্তু অলরেডি যেটা প্রবলেম হয় যে আপনি যেমন ছাড়ার চিন্তা করতে পারেন, বা যে ওই ধরনের কোম্পানিতে আছে তারা কিন্তু ছাড়ার চিন্তা করতেছে, সো ওরা কিন্তু অলরেডি একটা লুজিং পার্টে আছে। এটা হচ্ছে একটা পার্ট, যে বলতেছেন যে স্যালারি পাচ্ছেন না। হ্যাঁ, কিছুদিন আগে এরকম কিছু কোম্পানি কিন্তু গিয়েছে যাদের স্যালারি রিলেটেড ইস্যু আছে, তখন কিন্তু তারা মুভ করতে বাধ্য হয়েছে। তো সেই সব জায়গা থেকে হয়তো বা বলবো যে হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যখন খারাপ অবস্থায় আছে সেই জায়গাটা থেকে যদি বুঝতে পারেন যে ভাই আমি এখন একটা ব্যাড সিচুয়েশনে পড়তে যাচ্ছি, আমি জবটা খুঁজি, সেটা কিন্তু খোঁজাই যায়, কারণ আপনি অলরেডি বুঝতেছেন যে সেই কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে। সো সেটা কিন্তু আপনি খুঁজলে কোনো সমস্যা নেই। এবার আসতেছেন যে এনওসি বা রিলিজ লেটার বা হচ্ছে এক্সপিরিয়েন্স লেটার রিলেটেড প্রবলেমগুলো, এইটা সাধারণত প্রত্যেকটা কোম্পানি ধরেন যে যখন একটা পার্সনকে ছেড়ে দেয় তখন দিয়ে দিতে হয় অ্যাজ পার রুলস। তো এটা অনেক সময় অনেকেই ব্যাড প্র্যাকটিসের কারণে দেয় না, সেটার জন্য যদি লিগ্যাল কোনো কিছু করতে হয় সেটার জন্য আপনাকে লেবার অ্যাক্টে কিছু আপনি নিতে পারেন। তবে সত্যিকার অর্থে বলতে অ্যাজ পার সিচুয়েশান এটা অনেক লেংদি প্রসেস, যদি সম্ভব হয় আপনি ওইটা নিয়েই বের হন, কারণ রিলিজ লেটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন বলতেছেন যে যদি আমি নোটিস পিরিয়ড দেই সেক্ষেত্রে কোম্পানি ম্যানেজমেন্ট আপনাকে দিচ্ছে না, ওইটা কোম্পানির একটা ব্যাড কালচার। যতটুকু সম্ভব ওইটা যদি জেনে থাকেন, আমি বলবো যে যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে ডোন্ট জয়েন দ্যাম, জয়েন করারই দরকার নেই। যদি শুনে থাকেন যে এই ধরনের প্রবলেম করে তাহলে জয়েন করেন না, কারণ ওই ক্যারিয়ারের ওই ব্যাড পার্টটুকু না থাকাটা ভালো। কারণ কোম্পানিগুলোর উচিত একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করা, একটা গুড কালচার দেওয়া, সাথে একটা গুড লাইফ দেওয়া। তো ধরেন যে যেই কোম্পানি আপনার রিলিজ লেটার আটকায় রাখবে নোটিস পিরিয়ডের জন্য, যদি আপনি প্রপার নোটিশ দেন, অনেকে কিন্তু প্রপার নোটিশ দেন না, এটা কিন্তু আমিও অ্যাপ্রিসিয়েট করি না। এইচআর কিন্তু আপনাকে বলবে যে রিক্রুটার, আমি কিন্তু বলবো যে ভাই কালকেই চলে আসেন, পরশুই চলে আসেন। বাট রুলস ইজ আপনার কোম্পানিকে আপনি প্রপার রিলিজ চেয়ে তার প্রপার নোটিস পিরিয়ড কমপ্লিট করেই আসবেন, এটাই রুলস। ওই পাশে যে এইচআর আছে সেও কিন্তু জানে যে এটা আমার কোম্পানির কিন্তু সেম রুলস আছে। আপনি কিন্তু চাইলে আমার এখান থেকে 1 মাস বা 2 মাসের আগে যেতে পারবেন না, কারণ আমার কিন্তু আপনার ডিপেন্ডেন্সি থাকে। আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাকে, রাইট? আপনি কি আপনার কোশ্চেনটা মোটামুটি বুঝতে পারছেন ভাইয়া? থ্যাংক ইউ ফারহান ফ্রম এইচআর পার্সপেক্টিভ এই কোশ্চেনটার উত্তর দেওয়ার জন্য। সো আমি প্যানেলিস্ট সবাইকেই থ্যাংক ইউ জানাবো অ্যান্ড রিকোয়েস্ট করবো আপনারা একটু আপনাদের সিটে ব্যাক করেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য ভলেন্টিয়ার্স প্লিজ ইফ ইউ ক্যান কাম অন দ্য স্টেজ। আর আমি আমাদের আরেকজন ভলেন্টিয়ার আছেন বজলুর, ওকেও আমি নিয়ে আসতেছি। জাস্ট প্লিজ সবাই একটু সামনে চলে আসেন ভলেন্টিয়াররা। হ্যাঁ, বজলুররা আছে, এবং কেউ একজন আমাদেরকে একটা ছবি তুলে দিবেন প্লিজ, হ্যাঁ ভলেন্টিয়ারদের সাথে। আমি মাসুম ভাইয়ের হাতে ছবি তুলি। মাসুম ভাই একটু পেছন থেকে। সো আমাদের কোনো ভলেন্টিয়ার কি বাদ গেল? কেউ বাদ গেছে? আচ্ছা, সো প্লিজ So thank you. Let's have a big hand for them.